প্রিয় দর্শক, শোকাবহ জেল হত্যা দিবস আজ। এই দিনে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আমাদের সঙ্গে আলোচনার জন্য দুজন অতিথি যুক্ত আছেন। আমরা শুরুতেই তাদেরকে পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনা। আমরা আলোচনা শুরু করার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে আছে, সেগুলোর প্রধান শিরোনামগুলো একটু শুরুতেই জানিয়ে দিতে চাই। আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, রোহিঙ্গা সন্ত্রাসীদের বিলাসী জীবন, নৃশংসতাকে পুঁজি, প্রতি রাতেই ক্যাম্পে বসে জলসা, চলে নিয়মিত ধর্ষণ, কমান্ডারদের 4 থেকে 5টি বিয়ে সাধারণ ঘটনা, ক্যাম্পেই মিলছে 10,000 টাকা দামের টি শার্ট। রোহিঙ্গাদের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন। এরপরে আরও বেশ কয়েকটি শিরোনাম রয়েছে। দেশে বিনিয়োগ করুন, বাধা থাকলে দূর করব, গ্লাসগোতে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী। বন নিধন বন্ধে 105 দেশের অঙ্গীকার। পুলিশের মারধরে মৃত্যু ও হামলায় 2 মামলা। ফাইল সংরক্ষণে সব মন্ত্রণালয় সতর্ক। নথি গায়েবের ইস্যুতে সবাই সতর্ক হয়েছে, এ নিয়ে আরেকটি শিরোনাম রয়েছে। এবং আরও একটি শিরোনাম রয়েছে, ডাবি খ ইউনিটে 83% ফেল, প্রথম মাদ্রাসা শিক্ষার্থী জাকারিয়া। ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। কালের কণ্ঠ শিরোনাম করেছে, তৃতীয় ধাপেও বিনা ভোটের চেয়ারম্যান, লাকসামের পথে রাউজান। প্রথম দফা ভোট ইউপি 364 এবং বিনা ভোটে চেয়ারম্যান 72। দ্বিতীয় দফা ভোটে ইউনিয়ন পরিষদ 846, বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন 81 জন। তৃতীয় দফা ভোট ইউপি 1007, মনোনয়নপত্র জমার দিনে একই পথে 27। এবং বন কাটা বন্ধে ঐতিহাসিক চুক্তি বাস্তবায়নে $2000 কোটি ব্যয় হবে, মিথেন কমাতেও সম্মত 80 দেশ। বিএনপি ক্ষমতা এলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে, স্কটল্যান্ডে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নেট জিরো লক্ষ্যমাত্রা যথেষ্ট উচ্চাভিলাষী। এবং সিআইডির হেফাজতে আরো 3 জন, 17 নথি গায়েব, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। হত্যার উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা নির্মূল করা, ঐতিহাসিক শোকাবহ জেল হত্যা দিবস আজ। এটি নিয়ে আরো একটি শিরোনাম করেছে। এবং আরেকটি শিরোনাম আছে, শিক্ষকের হাতুড়ি পেটায় 10 ছাত্র আহত। বরিশালের গৌরনদী বাথি উলুমে দিনিয়া কওমি মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে 10 জন ছাত্রকে হাতুড়ি পেটা করার অভিযোগ উঠেছে। এই ধরনের এটি নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। আমাদের হাতে ডেইলি সান আছে, ডেইলি সানের শিরোনাম দেখে আসতে চাই। ইনভেস্টমেন্ট মোর ইন বাংলাদেশ, পিএম আরজেস expatriates. Jail killing day today. Third terminal to change face of Dhaka airport. মোটামুটি এই ছিল পত্রিকাগুলোর শিরোনাম। আমরা দেখলাম, আমরা আলোচনায় ফিরতে চাই। আমরা শুরুতেই ডক্টর মিজানুর রহমান স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ শোকাবহ জেল হত্যা দিবস। এই দিন আসলে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে যেভাবে নেতৃত্ব শূন্য, বাংলাদেশকে যেভাবে পথ হারা করা হয়েছিল, একটি নতুন বাংলাদেশের যে অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছিল, এর পরপরই আসলে তার যে বিশ্বস্ত নেতৃত্ব ছিল, যে জাতীয় 4 নেতা, যে সেই 4 নেতাকে কারাগারের প্রকোষ্ঠে আসলে খুবই নির্মমভাবে হত্যা করা হয়। এবং সেটি শোকাবহ এই দিনটি আসলে আমাদের জাতির কাছে অত্যন্ত শোকের একটি দিন। এবং বাংলাদেশের একটি নতুন বাংলাদেশের যে একটি অগ্রযাত্রা, সেটিকে আসলে থামিয়ে দেওয়ার যে চেষ্টা 15ই আগস্ট হয়েছিল, সেটি একেবারে শেষ প্যারেকটি আসলে 3 নভেম্বর আসলে সেটি বিপদগামী যেসব সেনা সদস্যরা ছিলেন, ষড়যন্ত্রকারীরা ছিলেন, তারাই ঘটিয়েছিলেন এমন ঘটনা। এবং এর বিচার আমরা দেখেছি যে এর বিচার হয়েছে, কিন্তু বিচারের যে 11 আসামি কিন্তু পলাতক, তাদেরকে এখনো বিচারের মুখোমুখি করা হয়নি। ডক্টর মিজানুর রহমান স্যার, আপনার কাছে শুরুতে আসতে চাই, আসলে এটিকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? 44 বছর পর আসলে এটিকে কিভাবে দেখেন? আপনার পর্যালোচনা দিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আজকে এই দিনে 1975 সালের 3 নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ যে নেতৃত্ব ছিল, তাদের 4 জনকে একসাথেই জেলে হত্যা করা হয়। পৃথিবীর ইতিহাসে এই পর্যায়ের নেতৃত্বকে জেলে গুলি করে হত্যা করার ঘটনা আমার জানা নেই। এইভাবে বিনা বিচারে এবং বিনা অনেকটা
কোন রকমের মানে এটা যদি ফাঁসি হতো, বিচার একটা মক কিছু একটা হতো, তাও একটা কথা ছিল, কিন্তু কিছুই না, তাদেরকে সরাসরি জেলে ঢুকে গুলি করে হত্যা করা হয়। এখন আমি যে কথাটা বলবো, আপনি যেটা বলছেন শেষ প্যারেক, কিন্তু এটা না, শেষ প্যারেক পরেও আরো প্যারেক আছে। 21শে আগস্টের যে গ্রেনেড হামলা দিয়ে, এটাও কিন্তু একই ধারাবাহিকতায়, একই সংঘবদ্ধ যে গোষ্ঠী যারা 1975 সালের 15 আগস্ট ঘটিয়েছে, তারাই 3রা নভেম্বর এবং পরবর্তী পর্যায়ে 2004 সালের 21শে আগস্টে একই। তো তারা নিরন্তর ভাবে চেষ্টা করে যাচ্ছে এবং এই চেষ্টা অব্যাহত রাখছে। 1975 সালে জাতির জনকে হত্যার পরে আসলে একটা চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় সেনাবাহিনীতে, এবং সেনাবাহিনীর কিছু জুনিয়র কর্মকর্তা বঙ্গভবন দখল করে বসে, এবং কথিত আছে মোস্তাকের যে রাষ্ট্রপতির চেয়ারটা, সেটা তো রশিদ বসতো মাঝে মধ্যে, এবং গাড়ি যেটা রাষ্ট্রপতির লোগো লাগানো গাড়ি, সেই গাড়ি সে ব্যবহার করতো। এরকম একটা পরিস্থিতি চলে যায়, কোন শৃঙ্খলা। দেখুন, মুক্তিযুদ্ধে আমাদের 100 কম, মানে 87 জনের মতন সামরিক বাহিনীর অফিসার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, আর 1100 মতো অফিসার মুক্তিযুদ্ধের বাইরে ছিল, পাকিস্তানে ছিল, অথবা বাংলাদেশ থেকেও পাকিস্তানের পক্ষে যুদ্ধ করছে, অথবা বাংলাদেশের যুদ্ধকালীন সময় পাকিস্তান চলে গেছে। এরকম 1100 অফিসার ছিল। আবার তারা সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল বলছি না, ঘটনাটা বোঝার জন্য বলছি। এই যে সামরিক বাহিনীতে যে ঘটনা উত্তেজনাটা তৈরি হলো, যে একদল মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর কর্মকর্তা এই বিশৃঙ্খল অবস্থা, অরাজক অবস্থা, শৃঙ্খলাটা ফিরিয়ে আনার জন্য যখন চেষ্টা শুরু করলো, তখনই এই ঘাতক গোষ্ঠী অর্থাৎ রশিদ বংরা এবং তার সাথে জিয়াউর রহমান সহ অন্যান্য যারা যারা মানে এই টোটাল ব্যাপারের সাথে সম্পৃক্ত ছিল, মোস্তাক সহ, তারা চিন্তা করলো যদি সেনাবাহিনীতে একটা কমান্ড ফিরে আসে, তাইলে হয়তো এই যদি এমন হতে পারে যে এই সামরিক শাসন আবার উঠিয়ে নিয়ে যদি সংসদ রিভাইভ করা হয়, কারণ সংসদ কখনো কোনো দেশের সংসদে একবারে ডিসম্যান্ডেল বা ভেঙে দেওয়া হয় না, ডিসঅলভ মনে হচ্ছে এটা দ্রবীভূত করা হয় এবং ইচ্ছে করলে আবার প্রয়োজন মতো আবার দাঁড় করানো যায়। তো তারা চিন্তা করছে যদি এরকম একটা হয়, যে যদি সামরিক বাহিনীর এই যে তৎপরতা মুক্তিযোদ্ধা অফিসারদের এর মধ্য দিয়ে যদি একটা শৃঙ্খলা ফিরে আসে এবং সেখানে যদি এই সংবিধান ফিরে আসে, তাহলে ওই সংসদ রিভাইভ হবে, এবং রিভাইভ হলে তো আবার নেতৃত্বে কারা কারা আসবে তারা নির্ধারণ করে যে কারা কারা নেতৃত্বে আসবে। স্বভাবতই এই 4 জন জাতীয় নেতা যাদেরকে আমরা বলি, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম এবং এইচ এম কামরুজ্জামান, এই তাদেরকে হত্যা করতে হবে, এটাই তারা প্ল্যান করে এবং জেলখানায় যারা যায় তাদেরকে কিন্তু ঠেকানো হয়েছিল যে ডিআইজি প্রিজন এই ব্যাপারটা নিয়ে একদম প্রেসিডেন্ট পর্যন্ত কথা বলতে চেয়েছে। জেলখানা থেকে যখন টেলিফোন করা হয়, তখন টেলিফোনটা কিন্তু কর্নেল ঘাতক রশিদ ধরেই মোস্তাককে দেয়। মানে দেখুন, একেবারে ওরা বসেছিল ওই এই পুরো ঘটনা ঘটানোর জন্য বসেছিল। এরপরে মোস্তাক সাথে যখন কথা হয়, তখন জেলারকে সে বলে যে ওরা যা যা করতে চায় করতে দাও, যার কারণে ডিজি প্রিজন আর তাদের অস্ত্রের মুখে তাদেরকে আর পাড়া দেয়নি। একটা সেলের মধ্যে 2 জন করে ছিল, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর, দুইটা সেলের থেকে তাদেরকে একটা সেলের মধ্যে নিয়ে আসা হয় এবং ওখানে নির্বিচারে গুলি করা হয়। 3 জন তাৎক্ষণিকভাবে মারা যায়, আর তাজউদ্দিন সাহেব কিন্তু রক্তক্ষরণ অনেক পরে তাজউদ্দিন সাহেব মারা যায়। সেটাও কিন্তু আবার ফিরে গিয়ে আবার এই ঘাতকরা নিশ্চিত করে এই দ্বিতীয়বার আবার কিন্তু ওই সেলের মধ্যে কিন্তু এই ঘটনাটা বলছে এই জন্য বোঝার জন্য যে এই পরিকল্পনার পেছনে তখন এই যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, মোস্তাক এবং জিয়াউর রহমান বং যারা, তারা একেবারে সরাসরি সম্পৃক্ত ছিল। যদিও পরবর্তী পর্যায়ে মানে মোস্তাকেরও পরিণতি একই হয়, কারণ মোস্তাককে সরিয়ে দিয়ে জিয়াউর রহমান প্রথমে প্রধান বিচারপতিকে নিয়ে আসে এবং তারপরে নিজেই ক্ষমতাসীন হয় মোস্তাককে সরিয়ে। তখন মোস্তাকও আবার একটা দল গঠন করে তাড়াতাড়ি করে প্রেসিডেন্ট ইলেকশন হবে এবং সে প্রেসিডেন্ট হয়ে যাবে, ডেমোক্রেটিক লীগ সম্ভবত, দাদা বলে ঠিক আছে, এইরকম একটা দল গঠন করে এবং সেই দলের জনসভায়
গোয়েন্দা সংস্থা দ্বারা সাপ ছেড়ে দেওয়া হয় জনসভাকে ডিসম্যান্ডেল করার জন্য। এতেও যখন মোস্তাকের আগ্রহ মানে থেকে যায় ইলেকশন করে রাষ্ট্রপতি হওয়ার, মোস্তাককে কিন্তু এই সামরিক আদালতে একটা বিচার করা হয়, অর্থাৎ তার বাড়ির পাশের এক লোককে দিয়ে জিয়াউর রহমান সাহেব মামলা করায়। তার জমি দখলের মামলায় মোস্তাকের কিন্তু সামরিক আদালতে 6 বছর জেল দিয়েছিল জিয়াউর রহমান সাহেব। মানে এগুলো অনেক কথাই মানে এখন অনেকেই জানে না। এই পরিকল্পনাটা অর্থাৎ মোস্তাককে শিখণ্ডী হিসেবে ব্যবহার করে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসেছিলেন এবং সেই মোস্তাককে কিভাবে ক্ষমতাচ্যুত করেছেন এবং শেষ পর্যন্ত তাকে জেল দিয়েছিলেন, কিন্তু সামরিক আদালতে 6 বছরের জেল হয়েছিল মোস্তাকের। এই যে ঘটনাটা আমি মনে করি যে নেপথ্যে কিন্তু এই এই সামরিক যে চক্রটা এবং শেষ পর্যন্ত দীর্ঘদিন ক্ষমতাসীন ছিল, এইটা নেপথ্যে এই ঘটনাগুলোর নেপথ্যে কিন্তু এই সামরিক চক্রটাই কাজ করেছিল এবং উদ্দেশ্য একটাই, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার যেগুলো নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, যে একটা অসাম্প্রদায়িক সাম্যের মানবিক বাংলাদেশ, সেটাকে যখন 1975 সালে 15ই আগস্ট একেবারে মানে ব্যাক টু দ্য ফ্যামিলি, অর্থাৎ যে সাম্প্রদায়িকতা অথবা ধর্মান্ধতার বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করলাম, সেটাকে আবার সেই দিকে ফিরিয়ে নেওয়া হলো এবং সমস্ত কিছু অর্থাৎ পাকিস্তান নামক যে অপরাষ্ট্রটা, এটার যে যত রকমের অনুষঙ্গ ছিল সবগুলো আবার নতুন করে উদ্ভাসিত হতে লাগলো এবং শেষ পর্যন্ত আসলে এটা পুরো পাকিস্তানে রূপান্তর করা হলো। অর্থাৎ সার্থক ভাবেই এরা এই কাজটা করতে পেরেছিল। অর্থাৎ এই সেটার জন্য আমাদেরকে আবার বাংলাদেশের রূপান্তরণের চেষ্টা শুরু করার জন্য আমাদেরকে আবার 1981 সালে এই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের আসার আগ পর্যন্ত বলতে গেলে আমরা এই চেষ্টাটা ওইভাবে জোরালোভাবে করতে পারি নাই। তখনই নতুন করে আবার শুরু হয় বাংলাদেশের দিকে আবার যাত্রা শুরু করা, এবং সেটা আসলে 96 সালে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ আসার আগ পর্যন্ত ওই যে পরিকল্পনার মাফিক তারা কাজটা করেছিল, যেটাকে আবার একটা পাকিস্তানি মূল ধারায় ফিরিয়ে নেওয়া, সেই কাজটা কিন্তু তারা করতে পেরেছিল। এবং সেটা আমি মনে করি এই চেষ্টাটা তারা কখনোই মানে গিভ আপ করে ছেড়ে দেয় না। এখনো আমাদের যে ছিটমহল গুলো এখনো রয়ে গেছে, ছিটমহল বলছি রাজনৈতিক ছিটমহল, যারা এখনো বাংলাদেশে বসেও ওই ধর্মাশ্রয়ী অথবা যেটাকে আমরা বলি মৌলবাদী রাজনীতি অথবা সাম্প্রদায়িক রাজনীতি যারা করে, এই ছিটমহল ভাষীরা কিন্তু এই চেষ্টাটা অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে এবং তারা সবসময় এই ফাঁক পুকুর গুলো খুঁজছে এবং কিভাবে আবার এই সেই ধরনের একটা মানে ট্রেডিশনাল যে ক্ষমতা দখল করা আর একটা পদ্ধতি ছিল 60-এর দশকে 70-এর দশকে, একটা তালগোল পাকিয়ে বিশৃঙ্খলা তৃতীয় শক্তি চতুর্থ শক্তি যে কথাগুলো ছিল, এইগুলো কিন্তু তাদের কল্পনা থেকে এখনো যায়নি এবং সেই জিনিসটা নিয়েই কিন্তু তারা অগ্রসর হচ্ছে। সেই জন্য আমি বলবো 3রা নভেম্বর যে ঘটনা ঘটেছিল, এটা থেকে এই জাতির শিক্ষণীয় অনেক বিষয় আছে। কারণ যেই সতর্কতা অথবা যে ধরনের আমাদের অগ্র পদক্ষেপ যেগুলো বলা হয়, প্রিএমটিভ মেজার্স গুলো আমাদের নেওয়া দরকার, সেগুলো যদি আমরা ব্যর্থ হই তাহলে কিন্তু ওই প্রতিক্রিয়াশীল যে গোষ্ঠী তারা কিন্তু সবল মারবেই। সেটাই আজকে স্মরণ করার সাথে সাথে আমরা এই সতর্ক হবো, এইটুকুই আমাদের আসবো আপনার কাছে। আমরা অজয় দাশগুপ্ত আপনার কাছে একটু আসতে চাই, যে চক্রের কথা বললেন, আসলে দেশের স্বাধীনতার চেতনা বিরোধী যে চক্র আসলে বাংলাদেশ বিরোধী বলা যায়, যে তারা বাংলাদেশের বিরোধিতা করেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ নামক একটি রাষ্ট্র তৈরিতে যারা ভূমিকা রেখেছেন, জাতির পিতা বা যেসব নেতৃত্ব তাদেরকে শূন্য করেছেন, আসলে সেই জায়গা থেকে আসলে আজকের বাংলাদেশ, সেই জাতির জনক বঙ্গবন্ধু তনয়া বঙ্গবন্ধু কন্যার হাতে আজকের বাংলাদেশ, আমরা আসলে কতটা সেই চক্রান্ত বা ষড়যন্ত্রকে নস্যাৎ করতে পেরেছি, সেই চক্রের আসলে বীজদাত কতটা উপড়ে ফেলতে পেরেছি, এবং এই বাংলাদেশ আসলে যে অগ্রযাত্রা তারা থামিয়ে দিয়েছিল, সেই অগ্রযাত্রায় কতটা আমরা সামনে এগিয়ে যেতে পেরেছি, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। আজকে এই দিনে এই 15ই আগস্ট 1975 এবং 2রা নভেম্বর, এখন যদি বলি আমরা ঠিক এই যে এখন যে সময়টা আমরা আলোচনা করছি, 2রা নভেম্বর গভীর রাত বা 3রা নভেম্বর যদি আমরা ধরি, ঠিক
46 বছর আগে কিন্তু এই সময়টাতেই, যে সময়টা আমরা আলোচনা করছি, জেল হত্যার করুণ অধ্যায়, আমি তাদের বঙ্গবন্ধু, তার পরিবারের সদস্য জেলখানায় নিহত তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং এইটা আমরা ওই সময় তো ছাত্র আন্দোলনের সরাসরি জড়িত ছিলাম। তখন প্রচার মাধ্যমে, গণমাধ্যম দখল করে কিন্তু বলা হচ্ছিল যে কতগুলো ঠুনকো অজুহাত, এবং এই মানে বঙ্গবন্ধুর ছেলের কাছে বিচার দিয়েছে, মানে একটা বিয়ের অনুষ্ঠানে, সেই বিচার বঙ্গবন্ধু ঠিক মতো করেননি, কাজে ক্ষুদ্ররা করেছে, এরকম। কিংবা তখন নানান রকমের অপপ্রচার। কিন্তু তাতে বঙ্গবন্ধু জাতির পিতা, দেশকে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তাকে তার স্ত্রী কি অপরাধ করেছিল, 10 বছরের শিশু রাসেল কি অপরাধ করেছিল, বাংলাদেশের সেরা ক্রীড়াবিদ ছিলেন নারী ক্রীড়াবিদ সুলতানা কামাল খুকি, বঙ্গবন্ধুর পুত্রবধূ, কি অপরাধ করেছিলেন, এগুলোর তো কোনো জবাব দেওয়া হয়নি। আরো দুর্ভাগ্যজনক যেটা আপনি বললেন যে 46 বছরের পরিবর্তন, আমাদের দুর্ভাগ্য এই 46 বছরের মধ্যে কিন্তু প্রায় 28 বছর ক্ষমতায় ছিল তারা যারা স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান স্বীকার করেন, যারা বঙ্গবন্ধু হত্যার যাতে বিচার না হতে পারে সেজন্য ইন্ডেমটি অধ্যাদেশ করেছিল। বঙ্গবন্ধু হত্যার দিন জিয়াউর রহমান সেনাবাহিনীর উপপ্রধান ছিলেন, কিন্তু 7-8 দিনের মধ্যেই তাকে সেনাবাহিনীর প্রধান পদে নিযুক্ত করা হয়। বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু শত শত আওয়ামী লীগ নেতা কর্মী, ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে এই তখনকার সময় ন্যাশনাল আর্মি পার্টি ছিল, ন্যাপ, মুজাফর আহমদ, মনি সিং এর কমিউনিস্ট পার্টি, সবাই মিলে কিন্তু শত শত নেতা কর্মীকে কারাগারে নিক্ষেপ করা হয়, সেখানে নির্যাতন করা হয়, টর্চার করা হয়, অন্য কারাগারের বাইরেও টর্চার করা হয়। অনেককে দেশে থাকতে পারেনি, দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। এরকম একটা কঠিন সময় কিন্তু বাংলাদেশ অতিক্রম করেছে। এবং ডক্টর মিজানুর রহমান সাহেব যেভাবে বললেন যে জেলে কিন্তু দেখেন একটা হত্যা হলো, 4 জন জাতীয় নেতাকে হত্যা হলো, ব্যাপারটা এরকম না যে জেলখানায় অনেক সময় পাগলা ঘন্টি বাজে, পুলিশ লাঠিচার্জ করে কিংবা গুলি করে, তা তো না। বাইরের থেকে গিয়ে 4 জনকে এক রুমে এনেছে এবং হত্যা করে আবার নিরাপদে চলে এসেছে। তারপরেও কিন্তু এমনকি তদন্ত হয়। আমরা সেই সময় ছাত্রলীগ, জাতীয় ছাত্রলীগ সংগঠন ছিল, আমরা 5ই নভেম্বর জেল হত্যার প্রতিবাদে ঢাকায় হরতাল পালন করেছি, আমরা তাদের গায়েবী জানাজা করেছি, সমাবেশ করেছি, সবকিছুই কিন্তু মার্শাল্লাহর নির্দেশনা উপেক্ষা। আজকে এই 46 বছরের মধ্যে অগ্রগতি যদি বলেন, বঙ্গবন্ধু হত্যা বা জেল হত্যার বিচার হয়েছে, পলাতক আছে একটা, কিন্তু সেটার দায় আমাদের না। বাংলাদেশ তার বিচার করেছে, দায় যুক্তরাষ্ট্রের, দায় কানাডার, যে তাদের দেশে এইরকম নিষ্ঠুর হত্যাকারী যারা জেলখানার ভিতরে গিয়ে হত্যা করে নিরাপদে চলে এসেছে, আবার নিরাপদে বাংলাদেশ ত্যাগ করেছে, সেই অপরাধী, নৃশংস অপরাধীগুলোকে তারা তাদের দেশে ঠুনকো মানবতার অজুহাত দিয়ে আশ্রয় দিচ্ছে আর কি। এইটাও কিন্তু বাংলাদেশে 75-এর খুনি যারা, তারা খুনিদের প্রশ্রয়দাতারা যেমন অপরাধ, যুক্তরাষ্ট্র বা কানাডার নেতৃত্ব তারা কিন্তু একই অপরাধ করছে। তারা এইরকম নৃশংস খুনিদেরকে তাদের দেশে আশ্রয় দিচ্ছে এবং দণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাদেরকে দণ্ড ভোগ করার জন্য তুলে দিচ্ছে না, বরং তাদের দেশে চাকরি, ব্যবসা করার সুযোগ তৈরি করে দিচ্ছে, বলছে কি মানবাধিকার রক্ষা করছে। তো এই ধরনের লোকদের তো মানবাধিকার হয় না। কাজে আজকেও আমি তখনকার সময় যেটা ভুল ছিল যে 15ই আগস্টের হত্যাকাণ্ড, তারপরে এই যুক্তরাষ্ট্র বলেন, ভারত বলেন, রাশিয়া বলেন বা চীন বলেন, সৌদি আরব বলেন, তারা কিন্তু এই খুনিদের সরকারকে, খুনিদের নেতৃত্বে পরিচালিত সরকারকে স্বীকৃতি দিয়েছে। এইটা ভুল পদক্ষেপ ছিল। আজকে বর্তমান বিশ্বের যারা মানবাধিকার কথা বলে তাদের কিন্তু এই ভুল স্বীকারের সময় এসেছে। বাংলাদেশে আমি বললাম 46 বছরের মধ্যে 28 বছর কিন্তু ক্ষমতায় এই শক্তি যারা 15 বঙ্গবন্ধুর নাম বলতে দেয়নি, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করে দিয়েছিল, আওয়ামী লীগ করতে পারবে না কিংবা বাকশাল করতে পারবে না, সেই সিদ্ধান্ত যারা দেশের মধ্যে বহাল করেছিল, সেই শক্তি এখন ক্ষমতায় নেই। কিন্তু
তারা পদে পদে দেশের উন্নতি অগ্রগতি তখন যেমন চায়নি, তারা মুখে বলেছিল যে আমরা একনায়কতন্ত্র উৎখাত করতে চাই, কিন্তু বাস্তবে মুখে বলেছিল যে আমরা সংবাদপত্রের গণমাধ্যমের স্বাধীনতা দিতে চাই, বাস্তবে সামরিক শাসন জারি করে। আমরা দেখেছি সেই সময় গণমাধ্যমে কাজ করেছি, রাতের বেলা মিলিটারি এসে সেই গণমাধ্যম পরীক্ষা করত যে সংবাদপত্রে কি ছাপা হচ্ছে, এইটা আর্মির সাধারণ সিপাহী যারা বা নিম্ন পদস্থ অফিসার যারা তাদের দেখাতে হতো। পত্রিকায় কিছু লেখা যেত না, টেলিভিশন বেতার তো সরকারের নিয়ন্ত্রণে। আর এখনকার মতো সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশে প্রত্যেকে তার মতামত ব্যক্ত করতে পারছে, মিথ্যাচার করছে, এমনকি ঘৃণা ছড়াচ্ছে, হেড ক্যাম্পিং করছে, সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে, তাও কিন্তু এই সামাজিক গণমাধ্যম সেটার সুযোগ বাংলাদেশ করে দিচ্ছে, আরো অনেক দেশ করে দিচ্ছে। এইরকম সুযোগ কিন্তু 15ই আগস্টের পরে ছিল না। আমরা প্রতিবাদ করতে চেয়েছি, কিন্তু বলা হচ্ছে যে রাস্তায় নামলে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করলে, জেল হত্যার প্রতিবাদ করলে পাখির মতো গুলি করে হত্যা করা হবে। এবং তাদের এই যে হুমকি, সেটা যে কোন রকম মানে বায়বীয় ছিল তা কিন্তু না। তারা বঙ্গবন্ধুর শিশুকে, পুত্রকে, 10 বছরের ছেলে রাসেলকে হত্যা করে দেখিয়ে দিয়েছে যে কেউ প্রতিবাদ করার সাহস করলে পরিণতি কি হবে। জেলখানায় হত্যা করে তারা দেখিয়ে দিয়েছে যে কেউ এই পথে চলবে না। এদের বিচার হয়েছে ভালো, বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে চলেছে, এটা খুবই ভালো। কিন্তু আমরা মনে রাখতে হবে যে আমাদের সমাজকে, এই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকেও মনে রাখতে হবে যে ওই সময় রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে 15ই আগস্টের আগে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু নিজেদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। এখনো কিন্তু অনেকের ক্ষেত্রে এরকম বলা যেতে পারে যে এই যে সাম্প্রদায়িক সহিংসতা ঘটছে, উস্কানি তো তারাই দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ একটানা 13 বছর রাষ্ট্র ক্ষমতায়, এই যারা সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছিল, যারা রাষ্ট্র ধর্ম ইসলাম এরশাদ তার সামরিক শাসনের বজায় রেখে, কর্তৃত্ব বজায় রেখে পার্লামেন্টকে দিয়ে যারা এই সংবিধান পরিবর্তন করেছিল, সেই শক্তিকে মোকাবেলা করতে হলে আওয়ামী লীগের যে ধরনের ভূমিকা নেওয়া দরকার, মানুষের সাথে থাকা দরকার, সুশাসন নিশ্চিত করা দরকার, সেই জায়গাটাই কিন্তু ঘাটতি থাকলে বাংলাদেশ যতটা আগানো দরকার ততটা আগাতে পারবে না। এইখানে আজকে জেল হত্যা, জাতীয় 4 নেতা, সর্বোপরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারা কিন্তু দশকের পর দশক দুঃখ কষ্ট সহ্য করেছেন। এই বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন, কাজ করেছেন। অধ্যাপক নুরুল ইসলাম তিনি তার লেখায় লিখেছেন যে বঙ্গবন্ধু স্বাধীনতার পরে বলতেন যে এখন আওয়ামী লীগে যারা যুক্ত হয়েছে তারা কিন্তু আমরা যে জেল জুলুম সহ্য করেছি সেই সময়টা অতিক্রম করে আসে নাই, তারা ক্ষমতার আওয়ামী লীগে এসেছে। আজকে এক যুগের বেশি জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায়, তার সঙ্গে এমন অনেকে যুক্ত হচ্ছেন, তারা কিন্তু 15ই আগস্টের পরের যে কঠিন সময় আওয়ামী লীগ অতিক্রম করেছে, ঘরে থাকতে পারেনি, জেলে নিয়ে হত্যা করেছে, বছরের পর বছর আটক রেখেছে, সেই যে ত্যাগী যে প্রজন্ম, সেই প্রজন্মের সাথে কিন্তু এখন যারা অনেক জায়গায় আওয়ামী লীগ করছে, যুবলীগ ছাত্রলীগ করছে, সেই ত্যাগী প্রজন্মের অনেক পার্থক্য। এই ত্যাগী প্রজন্মকে কিন্তু ওই সময়ের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আসবো আপনার কাছে। আমরা একটু ডক্টর মিজানুর রহমান স্যার আপনার কাছে আবারও আসতে চাই ভিন্ন প্রসঙ্গ নিয়ে। আমরা কালের কণ্ঠের একটি শিরোনাম দেখছি যে লাকসামের পথে রাউজান ইউনিয়ন পরিষদ নির্বাচন। সম্প্রতি আসলে ইউনিয়ন পরিষদ কয়েক ধাপে নির্বাচন হচ্ছে, দ্বিতীয় দফায় ভোট প্রথম দফায় হয়েছে, দ্বিতীয় দফায় হয়েছে এবং হচ্ছে, তৃতীয় দফায় হচ্ছে। এবং আমরা সেখানে বিনা ভোটে অনেকেই চেয়ারম্যান হচ্ছেন। প্রথম দফায় আমরা দেখছি যে 72 জন, দ্বিতীয় দফায় 81 জন এবং তৃতীয় দফায় 27 জন বিনা ভোটে নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। এমনটি যখন আসলে বিনা ভোটের চেয়ারম্যান হচ্ছেন, একই সঙ্গে আমরা দেখছি যে একই দলের মধ্যে আসলে দলীয় কোন দলের যে বা সংঘর্ষ, এটি আসলে একেবারে খুবই আলোচিত একটি ঘটনা। আজকে প্রধান নির্বাচন কমিশনার যে বিষয়টি বলেছেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতা বেড়ে যাওয়ায় ইসি বিব্রত, এবং এমনটি বলছেন বিব্রত এবং উদ্বিগ্ন বলে তিনি উল্লেখ করেছেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ইতিবাচক নয় বলে মন্তব্য করেছেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, আপনার মন্তব্য একটু জানতে চাই। একদিকে যেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়ে যাচ্ছেন, আরেকদিকে একই দলের মধ্যে আসলে বিভিন্ন বেশ একাধিক প্রার্থীর কারণে সংঘর্ষ ঘটছে, মানুষ নিহত হচ্ছে, এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে আসলে।
রাজনৈতিক যে সংস্কৃতি কালচার নিয়ে আমরা বারবারই কথা বলছি, কিন্তু এটা কোনো পরিবর্তন হচ্ছে না, কি বলবেন? দেখুন, একটা হিসাব যেটা দিচ্ছেন আপনি, 81 জন, তারপরে 72 জন, তারপরে 28 জন, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা কমে আসছে, এটা তো আপনার হিসাবে বোঝা যাচ্ছে। আমি জানি না এটা শেষ পর্যন্ত প্রত্যাহার পর্যন্ত যদি আরো করে যায়। যে ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে ইউনিয়ন কাউন্সিলের ইলেকশনে আমাদের বরাবরই জাতীয় নির্বাচনের চেয়ে বেশি মানে অংশগ্রহণ থাকে জনগণের, কারণ পাড়ায় পাড়ায় প্রার্থী থাকে, এলাকার লোক, এই পাড়ার লোক, নদীর এই পাড়ের লোক, এই মসজিদের ওই পাড়ে, এই যে সাংঘর্ষিক অবস্থা কিন্তু আগে যে ছিল না তা না। এটাই ভাবে আমাদের পশ্চিমবঙ্গে বা পার্শ্ববর্তী দেশ রাজ্যে পশ্চিমবঙ্গে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে তাদের জাতীয় নির্বাচনের চেয়ে ওইটার সহিংসতাও বেশি হয় এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতাও বেশি হয় এবং ভোটার যে সংখ্যা সেটাও বেশি হয়। তো সেখানেও কিন্তু দলীয় ভিত্তিতে নির্বাচনগুলো হয়। তা আমাদের এই দলীয় ভিত্তিতে নির্বাচনের যে অভিজ্ঞতা এটা অনেক দিনের পুরানো না, এটা আমরা কয়েক বছর হলো মাত্র শুরু করলাম। কিন্তু বাংলাদেশের সংঘর্ষের ঘটনাগুলো কিন্তু বাড়ছে বলে মনে হচ্ছে না। না বাড়ছে বা সেটা তো অবশ্যই, কিন্তু বাড়ার কারণটা হচ্ছে এখন মূল কারণ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাটা কমে যাওয়াটাও একটা সংঘর্ষ বাড়ার কারণ। কারণ নিশ্চিতভাবে যখন দেখে যে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ যখন ভোট দেয়, ভোটের ক্ষেত্রে যেটা হিসাব করে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, এর মধ্যে দিয়ে সরকারের কোনো পরিবর্তন হবে না, তাহলে তারা ভোট দেয় কি জন্য? তাদের রাস্তাটা, তাদের স্কুলটা, কালভার্টটা, মসজিদটা সরকারি অনুদান পাবে, রাস্তাটা পাকা হবে, এগুলোর জন্য দেয়। তারা চিন্তাই করে যে এমন একজনই মেম্বার চেয়ারম্যান হওয়া উচিত, কাউন্সিলর বা চেয়ারম্যান, যে সরকারের সাথে সুসম্পর্ক রাখবে, ক্ষমতাসীন দলের সাথে তার সম্পর্কে আমাদের কাজগুলো করতে পারবে। এটা হলো প্রথম বিবেচ্য। অন্যান্য বিবেচ্য থাকে আঞ্চলিক, পাড়ার বিবেচ্য, গ্রামের, ইউনিয়নের, নদীর এই পরিবার যেটা বললাম। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যারা বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু অন্য কোন দল সেভাবে মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে না, এক্ষেত্রে ক্ষমতাসীন দল জিতে যাচ্ছে, অথবা যেটা আপনি বললেন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাওয়ার, এটা একটা কারণ। কারণ ওখানে জিতে যাচ্ছে মানে হচ্ছে ধরে নেয় যে নৌকা প্রতীক যে পাইছে তার বিরুদ্ধে কামাকা দাঁড়িয়ে টাকা পয়সা খরচ করে খুব একটা বেশি লাভ হবে না। কারণ ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আছে। গ্রামের লোকও এখন ওই যে আগে যেরকম খুব একটা খাস্তা বিস্কিট চা খাওয়াইলে ভোট দিত, এরকম না। ওখানেও এখন এই ডেকোরেশন, খাওয়া দাওয়া এবং বিরিয়ানি এবং সেখানে আর্থিক লেনদেন। আপনি কর্মী যারা একসময় যারা রাত জেগে চুঙ্গা ফুকে ভোট চাইতো, তাদেরকে আপনি এখন পোস্টার দেওয়ার সময় 100টা পোস্টারের সাথে আবার 1000 টাকা দিতে হবে, এটা লাগানোর জন্য নগদ টাকা দিতে হবে। প্রত্যেক পোস্টারটা ফেলে চলে যায়। অর্থাৎ এগুলোর সাথে যখন অর্থ জড়িত হয়ে যায় তখন এই ইনভেস্টমেন্টে যায় না, অনেকেই বলে যে আর খামাকা এটা করে লাভ কি। আর আরেকটা ঘটনা ঘটে গেছে সেটা যে সাধারণত আগে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান গুলোতে প্রত্যেক ইউনিয়নে একটা সম্ভ্রান্ত একটা দুইটা পরিবার থাকতো, যারা শিক্ষায় দীক্ষায় অগ্রসর, যারা এর আগে শিক্ষা প্রতিষ্ঠান করছে বা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ থাকে, ভালো বংশ, ভালো মর্যাদাবান লোক ইত্যাদি ইত্যাদি। এখান থেকে কিন্তু এইসব জায়গায় লোকরা নির্বাচিত হতো। কিন্তু এখন এই রেমিটেন্সের কারণে, বিশেষ করে ইটালি প্রবাসী আমেরিকায় থাকে অথবা সৌদি আরব, এর এক ভাই থাকে আর দুই ভাই দেশে পোল্ট্রি ফার্ম দিছে এবং অন্যান্য ব্যবসা বাণিজ্য আছে, এর সাথে আরেকটা নতুন ব্যবসা, অর্থাৎ ওই রেমিটেন্সের টাকা দিয়ে আরেকটা ইলেকশন করে, এটা আরেকটা ব্যবসার খাত হিসেবে কিন্তু তৈরি হচ্ছে। এমন দেখা গেছে যে জীবনে কোনোদিন কোনো সামাজিক কর্মকাণ্ড যেগুলোকে বলে এগুলোর সাথে কোনো সম্পৃক্ততা ছিল না এবং তার ওরকম আর্থিক অবস্থা, একাডেমিক অবস্থা, পড়াশোনা বা সামাজিক অবস্থা কিছুই ছিল না। এখন যেটা হয়ে গেছে টাকা হয়ে গেছে, কারণ ভাই দুইটা সৌদি আরবে থেকে, মালয়েশিয়া থেকে, ওখান থেকে টাকা পাঠায়, আর এই এক ভাই যেটা অবশিষ্ট দেশে রয়ে গেছে সে অন্যান্য ব্যবসার সাথে এখন একটা নতুন ব্যবসা হলো এই মেম্বার হওয়া, কাউন্সিলর হওয়া, এই জিনিসগুলো শুরু হয়েছে গ্রাম। তো আমি জানি না এটা আমার হাতে একদম শেষ পর্যায়ে, আপনি যদি 30 সেকেন্ড শেষ করেন। জি, ক্ষমতাসীন দলে চিন্তা করবে তাদের এই বিদ্রোহ কিভাবে দমন করবে, এটা ওয়াজিল কাদের ভাই প্রত্যেকদিনই বলেন কঠোর হস্তে দমন করা হবে ইত্যাদি, আমি জানি না ঠিক, কিন্তু এটার বোধহয় একটা না একটা মেকানিজম বের করতে হবে। আদারওয়াইজ কিন্তু এই বিশৃঙ্খলা, দলীয় যে বিশৃঙ্খলা, যেটাকে আমরা বলি মানে নমিনেশন না পেয়ে ভোটে দাঁড়িয়ে যাওয়া বিদ্রোহী প্রার্থী, এটা কিন্তু পরবর্তী পর্যায়ে নির্বাচন যখন সত্যি সত্যি ভালো একটা নির্বাচন, দেশে জাতীয় নির্বাচন হবে অংশগ্রহণমূলক, সেখানে কিন্তু এটাকে দলকে অসংখ্য ধন্যবাদ।
জি, থাকুন আপনি আমাদের সঙ্গে ডক্টর মিজানুর রহমান স্যার। আমরা একটু অজয় দাশগুপ্ত আপনার কাছে আসতে চাই। আমার হাতে একেবারে সময় খুবই কম রয়েছে, আমরা একটু আরেকটি প্রসঙ্গ তুলতে চাই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম করেছে এটি, রোহিঙ্গা সন্ত্রাসীদের বিলাসী জীবন, নৃশংসতাকে পুঁজি করে আসলে তাদের যেসব কর্মকাণ্ডগুলো আমরা সম্প্রতি লক্ষ্য করছি, হত্যাকাণ্ড থেকে শুরু করে চাঁদাবাজি, বিভিন্ন ধরনের যে সংঘর্ষ তাদের মধ্যে হচ্ছে। এবং এখানে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে, স্বর্ণের দোকান থেকে শুরু করে সবকিছুই আসলে তারা বিভিন্ন দামি ব্র্যান্ডের মোবাইল সেট বিভিন্ন কিছু আসলে তারা ব্যবহার করছেন। মানে তাদের এখন আসলে তারা খুব জৌলুসে জীবনযাপন করছেন। মানবিক কারণে বাংলাদেশ তাদেরকে বাংলাদেশে তারা থাকতে পারছে, সেই জায়গায় আসলে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোকে আসলে কিভাবে তাদের নিয়ন্ত্রণের জায়গায় কি বলবেন, 1 মিনিটে যদি বলেন। খুব সংখ্যা ছিল আমাদের, যেটা 4 বছর আগে তারা এসেছিল যখন, সেই সংখ্যাটাই কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এদের ফিরে যাওয়ার কোনো পরিবেশ তৈরি হচ্ছে না, আন্তর্জাতিক সম্প্রদায় মায়ানমারকে বাধ্য করছে না। তারা যেগুলো বললেন যে মাদক ব্যবসা করছে, অস্ত্রের ব্যবসা করছে কিছু একটা অংশ, এটা কিন্তু সবাই না আর কি, বেশিরভাগই কিন্তু কষ্টের জীবন রোহিঙ্গা শরণার্থীদের। প্রথম দিকে জাতিসংঘ তাদেরও ভুল সিদ্ধান্ত ছিল, বাংলাদেশ যে এদেরকে যেভাবে রাখতে চেয়েছে, তারা জাতিসংঘ, ইউএনএইচসিআর এরা খুব বাধা দিয়েছে, ভাষান্তরে নিতে বাধা দিয়েছে। এই মানে বেশি বেশি মানবাধিকারের কথা বলে এই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে, মাদকের ব্যবসা যারা করে, তাদেরকে বরং প্রশ্রয় দিয়েছে আর কি। এটা হলো খারাপ দিক। আরো খারাপ দিক আছে কিন্তু আপনি, জি আমার হাতে সময় একেবারেই কম, আপনি 30 সেকেন্ড। খারাপ দিকটা হচ্ছে যে এই যে বাংলাদেশের ভেতরে থেকে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সক্রিয় বলছে যে রোহিঙ্গাদের অস্ত্র প্রশিক্ষণ দাও, অস্ত্র প্রশিক্ষণ করে মায়ানমারে যুদ্ধ করতে পাঠাও সরকারের প্রতি। এগুলো এই অঞ্চলকে আরো স্থিতিশীল করতে পারে, এইগুলো অবশ্যই বন্ধ করা উচিত। এবং এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তাদের শরণার্থী হিসাবে, শরণার্থী তো আমরা বলি না, আশ্রয় প্রার্থী বলি, সেই নিয়ম কানুন মেনে বাংলাদেশের আইন, আন্তর্জাতিক আইন, এগুলো মেনেই যতদিন তাদের। জি আমাদের হাতে সময় একেবারেই শেষ। আমরা অজয় দাশগুপ্ত, ডক্টর মিজানুর রহমান স্যার, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এখানে শেষ করতে হচ্ছে, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।